বং দর্পণ, বিনোদন সবার জন্য। দশই এপ্রিল 2024 শুরু হলো গ্যালারি গতির সপ্তম বার্ষিক প্রদর্শনী একাডেমি অফ ফাইন আর্টসের নিউ সাউথ গ্যালারিতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রকলা সমালোচক ও ঐতিহাসিক শ্রী প্রশান্ত দাঁ, চিত্রকলা সমালোচক শ্রী মৃণাল ঘোষ, অধ্যাপক শেখ আব্দুল রাজ্জাক, আলোকচিত্রশিল্পী শ্রী অতনু পাল, গোর্কি সদনের প্রোগ্রাম অফিসার শ্রী গৌতম ঘোষ, চিত্রশিল্পী শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, শ্রী সুবিমলেন্দু বিকাশ সিনহা, অধ্যাপক শ্রী বিরাজ পাল এবং শ্রী ইন্দ্রনীল ঘোষ। প্রদর্শনীটি চলবে 16 এপ্রিল 2024 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে রাত 8টা। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা। স্টে টিউনড, বং দর্পণ, বিনোদন সবার জন্য। কলকাতার যে ফিল্মটার কথা বললেন, ওইটা হচ্ছে যে আমাদের একটা সংগঠনগুলো আছে 1830 থেকে কলকাতায়, বিশেষ পশ্চিমবঙ্গ এবং কলকাতায় পরপর তার ক্রোনোলজিক্যাল একটা লেখা, গবেষণামূলক লেখা আমি লিখেছিলাম। তো সেই লেখাটা অর্থাৎ হিস্ট্রি অফ দি আর্ট গ্রুপস অফ বেঙ্গল, এক কথা একেবারে আপডেট এখন পর্যন্ত। তো সেইটা আমাদের বন্ধুবর আব্দুল রাজ্জাক, ফিল্ম ইনস্টিটিউটের অধ্যাপক, উনি ছোট ইন্টারভিউ, উনি এটা খুব উৎসাহ নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করেন এবং 3 বছর ধরে লেগেছে, 3 বছর ধরে লড়ালড়ি করে একটা ফিল্ম করেছে, যেটা মণিমালা বললেন। সেই ফিল্মটা দেখানো হয়েছিল কয়েক মাস আগে সত্যজিৎ রায় ফিল্ম এমনি নিয়ে এসেছি, যদি এখানে বলেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বলছেন যে পেনড্রাইভ এনেছে, যদি সম্ভব হয় এখানে দেখানো। যাই হোক, এটা একটা প্রসঙ্গটা বললাম, মণিমেলা উত্থাপন করলেন বলে। আসলে গতিময় হয়েছিল, অর্থাৎ তার পথ চলা শুরু হয়েছিল 2012 মার্চ মাসে, প্রথম উদ্যোগ এবং আরম্ভ। তা আমার এই নামটা খুব ভালো লাগে, গতি ছাড়া কোনো গতি নেই, গতিহীন জীবন। ওই রবীন্দ্রনাথ একটা লাইন মনে পড়ছে, কর্মহীন জীবন আর স্রোতহীন নদী উভয়ই এক। গতি দরকার সব কিছুতে, শিল্পেও তাই। গতি ছাড়া সাবস্ট্র্যাক্টলি শুকিয়ে যায়, দাঁড়িয়ে যায়, আবদ্ধ হয়ে যায়, একটা লিমিটেশনসের মধ্যে আটকে যায়। সৃজনশীলতা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলছেন যে যখন কোনো সৃষ্টিশীল মানুষ একই জিনিসের পুনরাবৃত্তি করতে থাকে, তখন বুঝতে হবে তিনি কাজ করে চলেছেন অভ্যাসের পথে, চিত্তের বেগ গেছে থেমে, চিত্তের বেগ গেছে থেমে, যেটা আমরা দেখেছিলাম 2008-এ, যখন খুব আমাদের কমার্শিয়াল আর্ট মার্কেট একেবারে সাংঘাতিক গরম হয়ে গিয়েছিল, সাংঘাতিক বিক্রি, সাংঘাতিক দাম। সেই সময় আমরা দেখেছি যে কিছু কিছু শিল্পী যে কাজটা, যে স্টাইলের কাজটা তাদের বেশি বিক্রি হচ্ছে, সেটাই এঁকে চলেছে, ভাঙছেন না, কেননা মার্কেট যদি আর না নেয়। তখনই এই রবীন্দ্রনাথের কতটা মনে হয়, কাজ করে চলেছেন অভ্যাসের বসে, চিত্তের বেগ গেছে। সুতরাং এই গতি সবেতেই দরকার, শিল্পকলাতে গতির মধ্যেই শক্তি, গতির মধ্যেই বৈচিত্র্য। এই গতি না থাকলে ওই যে বললাম, স্রোতহীন নদী মতো হয়ে যায়, আবদ্ধ জলাশয়ের মতো হয়ে যায়। যাই হোক, এই গতি নামটা আমার খুব পছন্দের, একটু আমার গতি সম্পর্কে একটু বললাম। আর বললাম 2012 থেকে যাত্রা শুরু গতি, আর শিল্পী
মণিমালা এর প্রধান উদ্যোক্তা, মেরুদণ্ড বলা যায় গতি, তারই উদ্যোগে এবং তার কিছু সহযোগী মিলিত প্রয়াসেই এটা বছর বছর হয়ে আসছে সেই 2012 থেকে। মণিমালা পেশাগতভাবে আইনজীবী, কিন্তু ওর ভালোবাসার জায়গা হচ্ছে এই শিল্পকলা। নিজে যেমন ছবি আঁকেন, তেমনি ছবি অর্থাৎ দৃশ্যকলার প্রচার, তার উন্নয়ন এই দিক থেকেও ভেবেছেন। এবং বিশেষ করে আমার ভালো লাগে ওর এই প্রতিটি এক্সিবিশনই আমি দেখেছি বা আসি উনি ডাকেন, যে তরুণ শিল্পীদের কিন্তু একটা জায়গা, কারণ তরুণ শিল্পীদের পক্ষে জায়গা পাওয়া খুব কঠিন এবং এখন জানেন যা ব্যয়সাপেক্ষ। কারোর একার পক্ষে একটা এক্সিবিশন করা মানে অনেক ব্যাপার, অনেকের পক্ষে সম্ভব হয়। অর্থনৈতিক ব্যাপার আছে, লোকবলের ব্যাপার আছে, যাই হোক, তা এইটা একটা খুব বড় কাজ। আমি এখন আর এগুলো বলার এখানে আর যারা আছে সবাই শিল্পী এবং শিল্পের সাথে জড়িত। শিল্পের কথা শুনলে সবারই ভালো লাগে, এটা খুব সত্যি কথাই। কিন্তু দুর্ভাগ্য আমাদের, মৃণালদার কথা অর্ধেক বোঝা গেল না, শোনা গেল না। বোঝা গেল না মানে শোনা গেল না, এটাই আমাদের দুর্ভাগ্য। আর একমাত্র প্রশান্তদার কিছু কথা শোনা গেল, তোমারও কথা ভালো করে শোনা গেল না, একদমই শোনা গেল না। হ্যাঁ, শব্দ হচ্ছে না, এটার জন্য তুমি যতটা দেয় এই ফলটা আর কি। কিন্তু ওরা অনেক কিছু কথা বলেছিলেন, আমি শুনেছিলাম, কিন্তু অনেক কেউ শুনতে পায়নি, এটা শিওর। তার কারণ কথাগুলো তো কাজের জন্য, আমাদের শিল্পীদের জন্য। সেটা যদি না ঠিক পৌঁছয় তাহলে লাভটা কী হলো? মুশকিলটা ওই জায়গায় আছে। তো যাই হোক, তবু বলি, ওই কেজি সুব্রমণ্যমের একটা কথা দিয়ে বলি। উনি বলেছিলেন, আমি খুব শর্টে বলছি, যে ছবি যদি কেউ দেখাতে চায় কাউকে, তাকে এনকারেজ করবে, ডিসকারেজ করবে না। এনকারেজটা কীরকম? ছবি তো ইন্ডিভিজুয়ালিটি থাকবে প্রত্যেকেরই, কারোর সঙ্গে ছবি করলে মিলবে না। যদি কেউ না অনুকরণ করে তাহলে কারোর সঙ্গে ছবিগুলো মিলতে পারে না। তার ছবি তো তারই, আমি তো আমি, আমার ছবি আমি আমার হবে, তোমার ছবি তোমারই হবে। কাউকে কোনোদিন কারো ওইটা ভুল ধরবে না, ভুল ধরবেই না, তাকে তার মতো করতে দাও। আর কি না, ছবি তাকে দেখতে বলো, বেশি করে ছবি দেখতে বলো, দেখলে তার ছবির চোখ তৈরি হবে, আদারওয়াইজ হবে না। প্রথমত 92 সালে আমি ললিত কলা একাডেমিতে এক্সিবিশনে গেছিলাম, আর্ট ক্যাম্পে, সরি আর্ট ক্যাম্প না, আর্ট ফেয়ারে, ওই আর্ট ট্রিনারে। তো সেখানে মানে আমাদের এই গ্রুপের একজন বলেছিল আমার ছবিটা এই জায়গায় থাকবে, 10 ফিট দেয়, প্রায় 10 ফিট সামনের দেওয়ালে। তা আমি বললাম, আমি খুব শর্টে বলছি যে তোমার থাকতে পারে, তুমি আগে গ্যালারিটা ঘুরে এসো, সমস্ত স্টলগুলো ঘুরে এসো, ঘুরে আসার পরে যদি বলো যে আমার এগুলো থাকা উচিত, আমি তোমার ছবি টাঙিয়ে দেবো। সে ঘুরে এসেছিল, ঘুরে এসে বলেছিল বলতে, আমি বললাম তাহলে এবার বলো, তুমি বলো এখানে থাকবে কি? না, ওখানে থাকবে না, আমারটা এখানে থাকবে। এইটা বলার কারণটা হচ্ছে গিয়ে, এই যে ছবি ডিসপ্লে হয়েছে, অনেক সিনিয়র আছে, আবার অনেক জুনিয়র আছে। আমি সেই জুনিয়রদের বলবো, তোমাদের চোখ তৈরি করতে হবে। কেজি বাবু, ওই সুব্রমণ্য বা বাণীদার কথা অনুযায়ী বলবো, চোখ তৈরি করতে হবে। আর এই যাদের সঙ্গে ছবি তোমরা ডিসপ্লে করেছো, এটা বলতে একটা বিরাট ব্যাপার। আসলে মাস্টারি করি এখনও, তো সেই জায়গা থেকে বলছি, কিন্তু অন্যভাবে প্লিজ কেউ নিও না, আমি সেইভাবে সেই জায়গা থেকেই বলছি। তো এখানে সেই ছবিগুলো আর দরকার হলে কারোর সঙ্গে ডিসকাস করবে, আরও ভালো করে দেখবে। আর মণিমালাকে বলবো, তুমি টেনশনটা আর নিও না, এত বেশি টেনশন নেওয়াটাও ভালো নয়। আর কিছু ছবির মতো বাদ দেওয়া উচিত ছিল, অনেক বেশি ছবি হয়ে গেছে। এটা এতটাই হয়ে গেছে, ছবি একটা গ্যাপ দরকার, এই গ্যাপ ছাড়া হবে না। আই লেভেলের অনেক উপরে উঠে গেছে। যারা ছবি দেখছো, ছবির ডিসপ্লে কিন্তু একটা ব্যাপার আছে, সব ছবি সব জায়গায় যায় না, সব ছবির পাশে সব ছবি যায় না, হরিজন্টালি ভার্টিক্যালি এটাও জানতে হবে। এই ডিসপ্লেটা কিন্তু সবাইকে আমাদের জানতে হবে ওভারঅল, মানে বিশেষ করে যারা ডিসপ্লে করে বা যারা একটু আপকামিং আছে তাদের জন্য বিশেষ করে বলছি, এটা কিন্তু খুব দরকার, কোন ছবির পাশে কোন ছবিটা যাবে। আর সবচেয়ে বড় কথা, আজকে মৃণালদা আছেন, আমি মনে করি একটা জিনিস, ভালো ছবি আঁকলে ভালো সমালোচক হয় না, আর ভালো সমালোচক হলে ভালো শিল্পী হবে তার কোনো মানে নেই। আর শিল্পী মানেই সমালোচনা করতে পারবে তার কোনো মানে নেই। আর ভালো সমালোচক আবার যে ভালো ছবি আঁকে না, কিন্তু ভালো বোদ্ধা, ভালো বোঝে, এবং তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু জানতে হবে। সেই জানাটা কিন্তু একটা বিরাট ব্যাপার, যেটা প্রশান্তদা বা মৃণালদা এরা যখন কথা বলেন,
কথাগুলো শুনতে হয়, কারণ ওনাদের লেখা যা পড়েছি সেটা বিরাট বিরাট গভীরের জায়গা। সেই জায়গা থেকেও বলবো ছবি আরও দেখতে হবে, ছবি দেখতে হবে। সেই জায়গা থেকে বলবো যে ছোটদের বলছি বিশেষ করে, ছবি তো যে যা আঁকবেই, এটা নিয়ে কিছু বলার নেই। ছবি যদি কেউ, আমি যারা এতদিন এত বছর এই মাস্টারি করেও বলছি, আমাকে কেউ জিজ্ঞাসা না করলে কোনোদিন কারো ছবি না করে সমালোচনা করি না। তার কারণ সে ওটা তো ওর ছবি, আমি কি তাকে পাল্টে দেবো? হয় নাকি কেউ কাউকে পাল্টে দিতে পারে? অসম্ভব। এটা যদি কেউ বলে তাহলে ভুল। যে যা থাকবে তাই থাকবে, তার ভেতর থেকে তাকে একটু বলে দাও, যাক, এর বাইরে কিছু না। গতি এক্সিবিশনটা আসলে মণিমালা দেবী আমাকে বলেছেন আসতে। আসলে আমি এমনিতে ছবি আঁকি না, কিন্তু ছবি আমি দেখতে ভালোবাসি এবং ছবি যারা আঁকে তাদেরকে ভালোবাসি। আমার বন্ধুরা সমস্ত ছবি আঁকে এবং সেই জায়গা থেকে আমি আসলে পার্সোনালি আমি ফিল্ম মেকিংয়ের সংক্রান্ত যুক্ত আছি এবং সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউটে পড়াই। তো আমি এই আর্টিস্টদের নিয়ে একটা কাজ করার কথা ভেবেছিলাম এবং এটা 2019-এ, এবং তখন থেকে আমি শুরু করি। আমার বন্ধুরা বলে আর্টিস্টদের গ্রুপদের উপর নিয়ে একটা কাজ কর। তো এই যে গ্রুপ, সেই 1885 সালে যে শুরু হয়েছিল, সেইখান থেকে আজ পর্যন্ত যত গ্রুপ তৈরি হয়েছে এবং এখনও টিকে আছে, সেই গ্রুপদের উপরে তাদের হিস্ট্রি নিয়ে একটা আমি ছবি করেছি। এবং সেখানে প্রশান্ত দা আমার মেন অ্যাঙ্কার আর কি, ওনারই রিসার্চ পুরো আর কি। সেই রিসার্চের উপরে প্রশান্ত দাকে নিয়ে আমরা দুজন মিলে এই ছবিটা করেছি এবং আশা করি এই ছবিটার মধ্যে দিয়ে একটা অন্তত পুরো যুগটাকে ধরা গেছে আর কি, যে এই যে বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, ভেঙে গেছে, আবার গ্রুপ তৈরি হচ্ছে যারা এখনও রয়েছে। তো সেই গ্রুপগুলোর একটা ধারাবাহিক ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তো এই যেহেতু মণিমালা দেবীর এই গতিও আমাদের এতে ছিল এবং সেইভাবে আমাকে এখানে ওনারা ডেকেছেন আর কি, এবং আমি এসেছি ছবিটা দেখানোর জন্য। আসলে আমাদের এখানে বিশেষ করে পশ্চিমবাংলায় তো বটে এবং আমার মনে হয় ভারতবর্ষে এই সংগঠনমুখী শিল্পচর্চার বয়স কিন্তু খুব বেশি নয়। আসলে একটু গোড়াতে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে ভারতীয় চেতনায় শিল্পকলা একটা অপ্রমেয় ঐশ্বর্যের প্রতীক হয়ে আছে। আর আমাদের কিন্তু কোনো গ্যালারি ছিল না, আমাদের প্রদর্শনী উন্মুক্ত। এই কারণে বলি যে মন্দির, মসজিদ, গির্জা, মকবরা থেকে আরম্ভ করে সবই উন্মুক্ত জায়গায় আছে, অবাধ প্রবেশ। যেটা আমি খুঁজে পেলাম এখন, ঠিক আছে, এটা মোটামুটি হিরে খুঁজে পেলাম। যত দেখছেন সব জানা, অল আর রিসার্চ পেপার। লেডি রানু মুখার্জির উদ্যোগে প্রতিষ্ঠিত হলো একাডেমি অফ ফাইন আর্টস। সেই দিয়ে শুরু হলো অ্যান্ড ইট ইজ স্টিল গোয়িং। এবং একমাত্র গ্রুপ যে 60 বছর হয়ে গেল আছে এখনো। সালে তৈরি হলো ক্যালকাটা পেইন্টার্স। 71-এ বোধহয় আমি প্রথম জয়েন করি ওখানটায়। তখন আমাদের সঙ্গে এরা শুভা টুভা বোধহয় অলরেডি মেম্বার ছিল তখন, তারপর আরও অনেকেই ছিল, রবীন্দ্র সব আমাদের তখন পরিচিত আর কি। ক্যালকাটা পেইন্টার্স 80-এ জয়েন করেছি, হ্যাঁ 81 হবে, 81। তার আগে আমি সোসাইটি অফ ওয়ার্কিং আর্টিস্টে ছিলাম। রামের চায়ের দোকানে অচিন পটুয়া, এটা হচ্ছে আমাদের একেবারে সৃষ্টির প্রথম লগ্নকাল। এবং আমরা সংঘবদ্ধভাবেই তখন ঠিক করলাম যে
গ্যালারি নয়, গ্যালারির বাইরে প্রদর্শনী। আমিও তখন বিদেশে অনেক ঘোরাফেরা করে দেখে শুনে এসেছি। আমিও নিজের মতো করে ছবি আঁকা শুরু করেছিলাম। শিল্পীদের গ্রাম তৈরি করব, সেই ভাবনাতে একখণ্ড জমি কিনেছিলাম। বেশ কিছু ছাত্রছাত্রীকে এক করে একদিন মনে আছে পণ্ডিত রবিশঙ্করকে দিয়ে ওটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম। আমাদের একটা সঠিক উদ্দেশ্য ছিল, ছবি আঁকার প্রদর্শনী করব। সেই প্রদর্শনী হবে কোনো আর্ট গ্যালারিতে নয়, কোনো ঘেরা জায়গায় নয়, রাজপথে। সারা ভারতবর্ষে অনেক কমিউনিটি আর্ট স্পেস তৈরি হচ্ছে, এটা ইউরোপে কিন্তু অসংখ্য হয়েছে। হ্যাঁ, এবং সেখানে আর্টিস্টরা একটা কমিউনিটি তৈরি করে শিল্পচর্চা করছে। তো এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্যই এটা করি। আজকে এই গ্যালারি গতির যে অসাধারণ একটা প্রদর্শনীর মধ্যে আমি এসেছি এবং গ্যালারি গতির সঙ্গে বহুদিন ধরেই আমি যুক্ত, প্রথম থেকেই আছি প্রায়। এবং মণিমালার যে অসাধারণ প্রয়াস এবং সব শিল্পীদের নিয়ে যেভাবে ও একটা বিশাল কি বলবো বড় একটা সুযোগ দিচ্ছে সকলকে, যেটা প্রত্যেকের জন্য খুব আনন্দের ব্যাপার। এবং তাদের ছবিকে প্রদর্শিত করার যে সুযোগ পাচ্ছে সেটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এবং এইটুকু জায়গার মধ্যে আজকে এত ছবি এবং প্রত্যেকের অসাধারণ ভালো ভালো কাজগুলোকে ডিসপ্লে করতে একটু অসুবিধা হয়েছে ঠিকই, কিন্তু আলাদাভাবে ছবিগুলোকে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেই ছবিটার মধ্যে একটা মনোমুগ্ধকর ব্যাপার থাকছে প্রত্যেকটা ছবিতে। এবং সবার ছবির মধ্যেই একটা হাতের একটা জোর রয়েছে, মনের জোর রয়েছে এবং দৃশ্যগত মুগ্ধতাও রয়েছে। সেগুলো আমাদের খুবই আপ্লুত করেছে। আমি তো ভীষণভাবে আপ্লুত এবং মণিমালার জন্যে আমার অশেষ শুভেচ্ছা এবং অন্তহীন শুভযাত্রার জন্য ধন্যবাদ রইল। এবং গ্যালারি গতির সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকের জন্য আমার অন্তহীন শুভেচ্ছা। প্রথমেই শুভেচ্ছা তোমাদের চ্যানেলকে। তোমরা ধারাবাহিকভাবে শিল্পকলার সঙ্গে চিত্রকলার সঙ্গে যারা জড়িত, মূলত ভিজুয়াল আর্ট, তাদের জন্য তোমরা নিরলসভাবে কাজ করে চলেছ। তোমাদের একটা বড় ধন্যবাদ প্রাপ্য, এটা আগাম জানিয়ে দিলাম। আজকের কথায় আসি, গতির আজকের এই প্রদর্শনীতে এসে খুব ভালো লাগছে। ওদের প্রথম দিন যখন গতি নামকরণ হয়নি, একটা ঠিক করছে একটা গ্যালারি করব দমদম অঞ্চলে, সেই সময় থেকে ওদের সঙ্গে পরিচয়, মণিমালা বুই ওর কর্তা আর কি। তা যাই হোক, পরবর্তীকালে গ্যালারিটা কিছুটা প্রস্তুত অবস্থায় প্রস্তুত হওয়ার পর ওখানে বেশ কটা শো, কটা সেমিনার, কটা সিম্পোজিয়াম, কখনো সাহিত্য বাসর এরকম হয়েছে। কিন্তু পরবর্তীকালে ওটাকে আরও পরিপূর্ণ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন রাজনৈতিক এবং ওই রাস্তাঘাটের কিছু অসুবিধার জন্য ওটা এখনও সম্পূর্ণ করে উঠতে পারিনি। না হলে হয়তো আমাদের গতির এই এক্সিবিশন আমাদের গতির নিজস্ব গ্যালারিতেই হতো। তা যাই হোক, একদম না বসে থেকে ওরা যে ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে যেন কোনো ব্যাহত না হয়, ধারাবাহিকতা থাকে, যার জন্য আজকে একাডেমি অফ ফাইন আর্টসের এই গ্যালারিতে আমাদের যোগাযোগ। আমার যেটা বলার আর কি, যে আজকে প্রচুর গুণী মানুষরা ছিলেন। আপনারা এই চ্যানেল হয়তো এর আগে পরে কোনো সময় দেখতেই পাবেন, তাদের বক্তব্যও শুনতে পারবেন। আমার শুধু বলার যাতে রিপিটেশন না হয় আর কি, যে আমি বারবার যেটা বলি যে আমি মূলত এসেছি ফটোগ্রাফি বিভাগ থেকে, ক্রিয়েটিভ ফটোগ্রাফির জায়গা থেকে। যে ভিজুয়াল আর্টের মূলত ললিতকলা যেটাকে আমরা বলি, ললিতকলার মোট ফাইন আর্টের 3টে স্তম্ভ, স্কাল্পচার, পেন্টিং, ফটোগ্রাফ। আমি 48-49 বছর ধরে ফটোগ্রাফিকে নিয়ে লড়াই করছি বলা চলে, এবং বারবার বিভিন্ন জায়গায় দরবার করেছি। যেসব অ্যানুয়ালেতে ফটোগ্রাফি ইনক্লুডেড ছিল না, সেটা বিড়লা একাডেমি থেকে শুরু করে, রবীন্দ্রভারতী থেকে শুরু করে, ইমামি থেকে শুরু করে আরও যত সব গ্যালারি আছে, বলে সবাই মিলে ওদের কনভিন্স করে একটা এখন দেখা যায় যে কলকাতার আর কোনো অ্যানুয়াল শো বা এই ধরনের যখন
ললিতকলা ধর্মী কোনো শো হয় তাতে ফটোগ্রাফি বাদ থাকে না। কিন্তু আজকে ঘটনাচক্রে যেটা হয়েছে, আজকে পিওর ফটোগ্রাফি এই গ্যালারিটাতে স্থান পাইনি। আমার তখন বলা ছিল যেহেতু আমি এই মাধ্যম থেকে, সেটা কোনো কটাক্ষ করা বা দোষ খোঁজা না, যে যেহেতু এখন একটা ট্রেন্ড চলেছে সারা ভারত পৃথিবী জুড়ে যে ভিজুয়াল আর্টের কোনো উৎসব হলে সেখানে আর কিছু থাকুক না থাকুক পেন্টিং, ফটোগ্রাফি, স্কাল্পচার থাকবেই। আমি চাই গতির আগামী যেসব প্রদর্শনী হবে প্রত্যেকটাতে ফটোগ্রাফি খুব উজ্জ্বলভাবে এখানে থাকবে। সেখানে আপনাদের মতো যারা শিল্প রসিক আছেন, অন্য শাখারও বা ফটোগ্রাফিরও, তারা একটু ফটোগ্রাফির পাশে থাকবেন। কারণ যেটা আমি বারবার বলি, পেন্টিংয়ের ইতিহাস হচ্ছে 42,500, আর ফটোগ্রাফি এই বছর আগস্ট মাসে এলে 180। তার ফলে বড় দাদার সঙ্গে ছোট ভাইয়ের বয়সের তফাৎটা বুঝতে পারছেন। তা সত্ত্বেও দুটোই হচ্ছে ললিতকলা, দুটোই ফাইন আর্ট। তার ফলে আপনাদের যদি একটু সমর্থন, সহযোগিতা, ভালোবাসা এবং আদর পায়, ফটোগ্রাফি তার শৈল্পিক সত্তাটা সম্পূর্ণভাবে আপনাদের সামনে উজাড় করে প্রকাশ করতে পারবে। এইটুকুনি আজকের এই প্রদর্শনী থেকে আমার বলা। তখন শেষ হবে, কাজে আমার পালা একেবারে শেষে, সেই দিক থেকে খুব বেশি কথা বলা উচিত নয়। মণিমালা যে কথাটা বললেন যে আমরা একই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ের সতীর্থ, সেটা অত্যন্ত সঠিক, এবং সেই সূত্রেই ওর সঙ্গে আমার আলাপ, পরিচয়, ঘনিষ্ঠতা যাই বলুন না কেন। মণিমালা কখনো আমার কোনো অনুরোধ ফেলেনি, আমিও মণিমালার অনুরোধ কখনো ফেলি। এখনও পর্যন্ত আমাদের সম্পর্ক এই বন্ধুত্বের বা ভাই বোনের একটা সম্পর্ক, সুন্দর সম্পর্ক রয়েছে, যাতে আমরা পরস্পরের ডাকে নানান সময় সারা দিই। মণিমালার নামের সঙ্গে তার দলের বা এই যে সংগঠন যার নাম গতি, তার একটা অদ্ভুত মিল আছে। মণিমালার নামের ভেতর দিয়ে এত রকম মণির মালা গেঁথেছেন এখানে, যেটা সত্যি সত্যি আমাকে খুব অবাক করেছে। গতিশোধনে আমার কাজ মোটামুটি যারা শিল্পচর্চা করেন, রঙ্গনতত্ত্ব নিয়ে কাজকর্ম করেন, তাদের কিছু কাজের একসঙ্গে জড়ো করে কিছু সাধারণ মানুষকে দেখানোর একটু আয়োজন করা, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, বিভিন্ন সময়কে কেন্দ্র করে সেই কাজটা করা। তো তাতে ওই কথাটা আমাকে শুনতে হয়েছিল, যেটা একটু আগে এখানে আলোচনা হচ্ছিল, যে নানান বয়সের নানান সময়কার শিল্পীরা এখানে রয়েছেন, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন চিন্তার কাজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমাকে গতিশোধনে এরকম একটা সময় একজন বলেছিলেন, আপনার ওখানে ছবি দেওয়াটা খুব একটা ইচ্ছে করে না, কেন? তিনি একটি নামী শিল্পী হয়েছেন সেই সময়, আগে যতটা ছিলেন তার চাইতে বেশি। বললেন আপনার তো মুড়ি মিছিলির একদম, তাহলে মানে বলে আমার ছাত্র যারা রয়েছে তাদের ছবিও দিচ্ছেন, আমাদের ছবিও চাইছেন। আমার খুব খারাপ লেগেছিল ব্যাপারটা। তিনি নিজেকে এতটাই উঁচু মাপের ভাবছিলেন যে তিনি সেই কথাটা বলেছিলেন। আমি আজকে না বলে পারছি না, তাকে একটা কথা আমি জিজ্ঞেস করেছিলাম যে অবনীন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবার্ষিকীতে যখন অবনীন্দ্রনাথের আঁকা ছবি পাশাপাশি আপনার ছবি টাঙানো হয়েছিল, তখন আপনার কি মনে হয়েছিল? আপনি তখন কোথায় ছিলেন? আজকে আপনি ভেবে দেখুন যে আপনার ছাত্র হোক বা আপনার সমসাময়িক না হয়, আপনার পরের 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 প্রজন্মের যদি একজন ছাত্র বা ছাত্রী এখানে একজন বললেন যে সেই তার কাজটা দেখলে, অন্য একজন বড় আঁকিয়ের পাশে কাজটা দেখলে, শিল্পীর কাজটা দেখলে তার নিজের খুব ভালো লাগে যে তাদের পাশাপাশি সে একটা সুযোগ পেয়েছে। সে তফাৎটা বুঝতে পারে, সে বুঝতে পারবে, সে আরও বেশি করে সে একটা সমর্থন পাবে যে তার কাজটা আরও কোথায় কীভাবে করলে ভালো হতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে এত ছবি এক জায়গায় রয়েছে, না করতে কোনো উপায় নেই। সবাই তো এগিয়ে এসছেন তাদের সেরাটাকে দেখাবার জন্য। আমরা তো সেই সুযোগটা পেয়েছি, সেই সুযোগটাকে কেন আমি অপব্যবহার করবো বা কেন ব্যবহার করবো না? কাজে সকলের কাজ এখানে রয়েছে। একদিক থেকে হয়তো মনে হচ্ছে বড্ড গা ঘেঁষাঘেঁষি করে, সেই রকম যদি শিল্পীরা সত্যি সত্যি গা ঘেঁষাঘেঁষি করে থাকেন, তাহলে তো পৃথিবীর চেহারাটা একটু অন্যরকম হতে পারে। আজকে গত অক্টোবর থেকে এই মার্চ মাস পেরিয়ে এপ্রিল মাসের মধ্যে একটা ছোট্ট জায়গা প্যালেস্তাইন বেছে বেছে তার শিল্পীদের, নাট্যকর্মীদের, কবিদের, প্রাবন্ধিকদের, অধ্যাপকদের হত্যা করা হয়েছে, বেছে বেছে একেবারে। আপনারা খবরের কাগজে সেটা পড়ছেন। আমার খুব খারাপ লাগছে যে আমরা খানিকটা এখানে অনেকেই যারা উপস্থিত রয়েছেন তারা গর্বের সঙ্গে বলি যে আমরা ভিয়েতনাম মুভমেন্টের বা বাংলাদেশ মুভমেন্টের প্রোডাক্ট। কলকাতা তো সেইভাবে গর্জে উঠছে না, কলকাতা তো সেভাবে রাস্তা নেই। আমার অনুরোধ আপনাদের কাছে, আপনারা একটু ভাবুন সেই সময়গুলোর কথা। যারা জানেন না তারা একটু জানবার চেষ্টা করুন।
আপনাদের চোখে আজকের পরিস্থিতিতে আপনাদের কলম, আপনাদের তুলি, আপনাদের লেখনী, আপনাদের যা কিছু চিন্তাভাবনা, সেটাকে একটা প্রতিবাদের জায়গাতে সেটা একটা পরিষ্কার করুন তারা, যে তারা আছেন ওই মানুষগুলোর পাশে। রোজ যখন ফেসবুকে ওই প্যালেস্তাইন থেকে বন্ধুবান্ধবরা তারা ছবি পাঠাচ্ছেন, ঘুমোতে পারা যায় না রাত্রির বেলা, কি বিভৎস সেসব ছবি। তার পাশাপাশি তারা ছবি আঁকছেন, তার পাশাপাশি তারা নাটক লিখছেন, তার পাশাপাশি তারা কবিতা লিখছেন। আমরা কি পারি না তাদের পাশে একটু দাঁড়াতে? কেন কলকাতাতে একটা আলাদা করে একদিনের হলেও যে গোটা দিন প্যালেস্তাইন, এরকম কেন একটা হবে না? শিল্পীরা নামুন রাস্তায়, আপনারা তো করেছেন এর আগে, এখানে যারা বসে রয়েছেন তারা তো করেছেন এই জাতীয়। আপনারা এই নতুনদের একটু শিখিয়ে দিন যে কীভাবে অন্যের পাশে দাঁড়াতে হয়, তবে তাদের বিপদে তাদের পাশে মানুষ এসে দাঁড়াবে। তাহলে তো খুব অন্ধকারের দিন এগিয়ে আসছে আমাদের সামনে, যে দিনটার কথা আমাদের ভাবলে আতঙ্কিত হতে হবে। আমার মনে হয় আমাদের সেইটা একটু ভাবা উচিত। সমাজবিজ্ঞান প্রসঙ্গে বা নন্দন তত্ত্ব প্রসঙ্গে পড়তে গিয়ে একটা কথা পড়েছিলাম, একটা সেন্টেন্স পড়েছিলাম, একটা বাক্য পড়েছিলাম, ম্যাটার ইজ অলওয়েজ ইন মোশন। সেই গতির কথা ভেবেছিলাম, যে কোনো ম্যাটার তার একটা গতি আছে। শিল্পীরা তো ম্যাটারের মধ্যে, তারা তো ম্যাটার তৈরি করছেন, তাদের তো হাতে গতির ক্ষমতা তাদের রয়েছে, তারা তো সৃষ্টি করছেন। গতি দুর্বার গতি প্রাপ্ত হোক, গতি পথ বিভিন্ন রকমের হোক, নানান দিকে নদীর মতন তারা ছড়িয়ে পড়ুক, হাওয়ার মতন তারা ছড়িয়ে পড়ুক, তারা বিস্তৃত হোক। তাদের সঙ্গে যারা রয়েছেন, বন্ধু হিসেবে যারা রয়েছেন, অতিথি শিল্পী হিসেবে যারা রয়েছেন, এবং আজকে যারা দর্শক হিসেবে এখানে রয়েছেন, তারা পাশে দাঁড়ান গতি, যাতে গতির প্রকৃত অর্থে এক নতুন গতির দিশা দেখাতে পারি। আপনাদের সকলকে শিল্পীরা ছবি আঁকে আর দর্শক ছবি দেখে রসসাধন করে। এই দুয়ের মধ্যে যে সংযোগ স্থাপন করার যে ভূমিকা, সেটা গ্যালারির মাধ্যমে শিল্পীরা শিল্প প্রদর্শন করেন আর রসিক মানুষ এসে ছবি রসসাধন করেন। এই সংযোগের ভূমিকাটা যারা নিয়েছেন তাদের মধ্যে গতি গ্যালারি অন্যতম একজন। এরা বহু বছর ধরে এই প্রদর্শন করে আসছে। বিভিন্ন শিল্পীরা সেখানে পার্টিসিপেট করে এবং এই প্রদর্শনীতে এবছরে অনেক শিল্পী অনেক ছবি দিয়েছে। তো আপাতত মনে হবে যে ছবিগুলো খুব গায়ে, কিন্তু জায়গা কম হলে একটা উপায় নেই। কিন্তু যখন আমরা ছবি দেখি তখন ছবির ফ্রেমের মধ্যেই আমাদের দৃষ্টিটা নিক্ষেপ করি এবং যখন একাত্মতা আসে তখন আর ফ্রেমের বাইরের স্পেস চোখে পড়ে না। হয়তো বাইরের স্পেস অনেক বেশি থাক কি না থাক, তখন ছবির সঙ্গে রসিক মানুষ দর্শকের একটা একাত্মতা আসে এবং ছবিতে শিল্পীর যে অনুভূতির প্রকাশ তার সঙ্গে দর্শক একাত্ম হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বহু বিচিত্র ছবির সমন্বয় এখানে ঘটেছে, একসঙ্গে অনেক ছবি দেখতে পাচ্ছি। এটা একটা বড় সুযোগ এবং হয়তো মাঝখানে স্পেস দিলে কম ছবি আসতো, আপাত দৃষ্টিতে দেখতে ভালো হতো, কিন্তু ছবি যখন দেখি আমরা ওই আপাত নজরটা পেরিয়ে আমরা ফ্রেমের মধ্যে চলে আসি। সেদিকে এই এক্সিবিশন অনেক ছবি নিয়ে হলেও তার একটা বৃহত্তর সার্থকতা আছে এবং বহু শিল্পীর রসবোধের সঙ্গে দর্শক পরিচিত হতে পারে। এই গতি মানে একটা গতিশীলতা, এই
10-12 বছর আগে থেকে শুরু হয়েছে এবং এর প্রবাহ চলছে এবং আরও চলতে থাকবে এবং যতদিন চলতে থাকবে ততদিন সময়ের সঙ্গে বিভিন্ন শিল্পী বিভিন্ন সময়ের শিল্পীর সঙ্গে দর্শকের একটা সমন্বয় ঘটবে। এটা একটা অভিনব বিষয় এবং এটা উত্তরোত্তর চলতে থাক, আরও বৃদ্ধি হোক এই কামনা করি। বং দর্পণ, বিনোদন সবার জন্য।